স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো একটু ব্যতিক্রম ধর্মী, কিন্তু খুব যে ব্যতিক্রম ধর্মী তা না। গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম প্রতিদিন 37 ডিভোর্স হয়, 37টা বিবাহ বিচ্ছেদ হয় ঢাকাতে। অবাক লাগে সংখ্যাটা যখন দেখি, এবং একটা সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আপনি একবার চিন্তা করেন তো দেখি, তাহলে একদিনে যদি 37টা হয় তাহলে 10 দিনে কয়টা? 370টা। 30 দিনে বা কতটা, এবং 1 বছরে কতটা? অবাক লাগে সংখ্যাগুলোর কথা চিন্তা করলে। আমরা সংসার সৃষ্টি করি কেন? উদ্দেশ্যটা কি? কি কারণে আমরা সংসারটাকে সৃষ্টি করি বা গঠন করি? দুটো মন একত্রিত হলো, সৃষ্টি হলো একটা সংসার, সৃষ্টি হলো বন্ধন। ইচ্ছা কি, স্বপ্ন কি? সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটিয়ে দেব, জীবনের শেষ দিন পর্যন্ত দুটো মানুষ একসাথে আমরা অত্যন্ত নিবিড়ভাবে বেঁচে থাকব। অনেককে শুনেছি স্বামী স্ত্রীকে বলছে, আমার মৃত্যুর সময় তুমি আমার মুখে পানি দিও, আর শোনো, কলবাটা তুমি কিন্তু আমার কানের কাছে জোরে জোরে বলো। আমার মৃত্যুর সময় আমার মাথাটা তোমার কোলে নিও। দেখেন কত আবেগময় কথাগুলো, কিন্তু আসলে কি হচ্ছে? আজকে যে স্বপ্নটা নিয়ে, যে ভাবনা নিয়ে, যে দূরদর্শিতা নিয়ে আমরা সংসার সৃষ্টি করি, সেই সংসারটা কতটা তছনছ হয়ে যাচ্ছে। কারণটা কি? সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আমার বাবাকে মাকে দেখেছি প্রায় 60টা বছর তারা একসাথে কিন্তু জীবন যাপন করলো। আমার আজও মনে আছে, আমার বাবা যখন মারা গেলেন, আমার মা স্তব্ধ হয়ে গেলেন, একটা কথা বলছেন না। আমার বাবা অবশ্য হসপিটালে মারা গিয়েছিলেন, আমার মা সেদিন বাসায় ছিল। সবাই একটাই ভয় আমার মাকে নিয়ে। সবাই বলছে, আমার খালারা বলছে, ওকে কাঁদাও, ওকে কাঁদতে দাও। আমরা তখন প্রচন্ড ব্যস্ত বাবাকে নিয়ে, বাবাকে দাফন দিতে হবে। আর অন্যরা ব্যস্ত আমার মাকে নিয়ে, তাকে কাঁদাতে হবে। দেখেন ভালোবাসা কতটা নিবিড় হলে পাথর হয়ে যায় একটা মানুষ। আমি কখনো আমার মার কাছ থেকে কখনো বাবার কোনো অভিযোগ শুনিনি। আমার বাবার কাছ থেকে কিন্তু আমরা কখনো আমার মায়ের কোনো অভিযোগ শুনিনি। কি চমৎকার সম্পর্ক ছিল তাদের। আমি কখনো রাতের বেলা, বাবা যেহেতু গভর্নমেন্ট চাকরি করতেন, দিনের বেলা অত খেতে না পারলেও রাত্রে কিন্তু আমরা সবাই একসাথে খেতাম। আমি কখনোই দেখিনি আমার মা টেবিলে নেই, আমার বাবা খাওয়া শুরু করেছে, অপেক্ষা করছে, বলছে কই আসো। মা বলছে আসছি, সব গুছিয়ে আসছি, আপনি শুরু করেন। আমার বাবা কিন্তু করেনি, ওয়েট করছে মার জন্য। And that is what is the love, real love. আমরা আজকে মুখে মুখে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। আমার মাঝে মাঝে মনে হয় সবকিছুই যেন ছলনাময়ী। আসলে প্রকৃত ভালোবাসা মুখে এত বলার কিছু থাকে না। কলকাতা থেকে একটা পত্রিকা, একটা ম্যাগাজিন আসতো, আনন্দ পত্রিকায় সেই ম্যাগাজিনটা সপ্তাহে একটা আসতো। আমরা তখন ইউনিভার্সিটিতে পড়তাম, এবং আমি প্রতি সপ্তাহে কিন্তু 5 টাকা। তো ওরা পরবর্তীতে 100 বছরের বেস্ট গল্পগুলোকে একত্রিত করেছিলেন। তার মধ্যে একটা গল্পের সামান্য একটু কথা বলছি। প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা পড়ছে,
বুড়োটার বয়স ইজ অ্যাবাউট 82 আর বুড়ি বয়স 73। তো দুজনে বারান্দাতে বসে আছে। বুড়ি প্রচন্ড থিক লেন্সের একটা চশমা পরা, হাতে দুটো কাঠি দিয়ে চোখের কাছে এনে কি জানি করছে। বুড়াটা জিজ্ঞেস করলো বুড়িকে, আগো, বললো বলো কি করছো তুমি চোখের কাছে নিয়ে? ও শুনো, তোমার হাত মোজা বানাচ্ছে, ঠান্ডা পড়ছে তো সে কারণে হাত মোজা বানাচ্ছে, গ্লাভস বানাচ্ছে। চিন্তা করুন ভালোবাসার রূপ কি। আর আজকে আমাদের যারা ফ্যামিলি করেছে, আমরা গ্লোবালাইজ সোসাইটি, কোনো ভালোবাসা নেই, আছে শুধু মুখে। যেটা আছে ভালোবাসার থেকে যেটা বেশি আছে অভিযোগ, শুধু অভিযোগ 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 এন্ড অভিযোগ। স্ত্রী স্বামীর অভিযোগ বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। যাকে ভালোবাসেন তাকে অভিযোগ দিয়ে কি লাভ? এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা পার্থক্য করি। তোমার চেয়ে, ওয়াইফ বলে হাজবেন্ডকে, তোমার চেয়ে কিন্তু পাশের বাসার হাবিব সাহেব কিন্তু অনেক ভালো মানুষ। নিজের ঘরেরটাকে কলঙ্কিত করছেন আর বাইরেরটাকে প্রজ্বলিত করছেন। আপনি কিন্তু ওই বাইরের লোকটাকে চিনেন না, কিন্তু তাকেই কিন্তু প্রশংসা করে আপনি আপনার নিজের ঘরের, যার সাথে আপনি বন্ধন সৃষ্টি করেছেন, তাকে অপমানে অপমানিত করছেন। এই যে বন্ধনগুলোকে আস্তে 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 লুজ করে দেয়, হালকা করে দেয়, হালকা করে দেয়, হালকা করে দেয়। আমি যে একটু আগে বলেছিলাম, আমার বাবাকে কখনো আমার মার কোনো অভিযোগ শুনিনি, মার কাছে বাবারও কোনো অভিযোগ শুনিনি। মাকে দেখেছি কখনো একসাথে, মার সাথে আমরা থাকলে বাবা নেই, মা কিন্তু বাবার প্রশংসা করতেন, আর বাবা খুঁজে বেড়াতেন মার একটা প্রশংসা করার জন্য। খেতে বসে বলতেন, দেখেছো তোমার মা কত চমৎকার রান্না করছে, কেমন লাগছে তোমাদের খাবারটা? আমরা সবাই বলতে খুবই মজা, তোমার মা কিন্তু অনেক ভালো রান্না করে। শোনো, তুমি কিন্তু আমাকে আরো মোটা করে দিচ্ছ এই খেয়ে খেয়ে তোমার হাতের খাবার। অ্যাপ্রিসিয়েশন, আজকে কতটা অ্যাপ্রিসিয়েশন আছে আমি জানি না, কিন্তু অভিযোগের থলিটা অনেক বড়। এই অভিযোগগুলো কিন্তু অযথা অভিযোগ, অপ্রয়োজনীয় অভিযোগ, যেটা বাস্তবের সঙ্গে মিল নেই, সে অভিযোগ দিয়ে কিন্তু হাজবেন্ডকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন এবং আপনি এবং দুজনের বন্ধনটাকে হালকা করে দিচ্ছেন। এবং পরিণাম কি? তিক্ততা সৃষ্টি হচ্ছে। কিন্তু একবার চিন্তা করে দেখেছেন যে আমি যেদিন বিয়ে করেছিলাম, কেন করেছিলাম? নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেব, কোনো কলঙ্ক থাকবে না, মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনকে আঁকড়িয়ে ধরে রাখবো। সেটাকে আমরা করতে পেরেছি। আসুন একটা গল্প বলি, যেটার জন্যই কিন্তু এই কথাগুলি বলা। আমার একটা বন্ধু ছিল, তার সাথে আমার দেখা হয়েছিল কক্সবাজারে। আমি তখন চাকরি করতাম, আর কোন একটা কাজে আমি কক্সবাজারে গিয়েছিলাম। আমি সেখানেই বন্ধুর সাথে দেখা। তো দুজনে অনেক দিন পর দেখা হয়েছিল, কিন্তু ইউনিভার্সিটি পার হয়ে গেছি, তখন চাকরি করছি আমরা। আমি তখন মোটামুটি ভালো একটা পজিশনে, সেও একটা ভালো পজিশনে। দুজনকে দেখে দুজন তো জড়িয়ে ধরলাম এবং ও আমাকে বললো, চল আমার হোটেলে চল। আমি হ্যাঁ হোটেলে যাবো, ঠিক আছে রে। হোটেলে এখন যে কি করবো রে,
তোর সাথে কে এসে? বলে কেউ নেই। তুই আসছিস কেন? বলে আমি এসছি আমার অফিসের কাজে, কাজটা শেষ হয়ে গেছে। আর তুই আসছিস কেন রে? আমি অফিসের কাজে এসেছি, কাজটা আমারও শেষ হয়ে গেছে। বাহ, তাহলে কিন্তু আমরা দুজন একসাথে ডিনার করবো। আমি কোনো অসুবিধা নেই, বরঞ্চ চল আমরা একটু সি বিচে একটু বসি। একটু অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে সমুদ্রটা দেখতেও কিন্তু একটা চমৎকার লাগে। ছপ ছপ পানির শব্দ, আর পানিগুলো দৌড়ে এসে যেন আমাদের পা ছুঁয়ে করে, যদিও আমরা পা ছুঁইতে দেইনি। যাই হোক, দেখেন আমরা দুজনে কথা বলতে বলতেই হঠাৎ করে ও বলে, জানিস শুন, তোর একটা মজার গল্প বলি। সে কি গল্প? বলে একটা জীবনের গল্প বলবো, তাহলেই আমাদের ঘন্টাখানি কেটে যাবে, তারপর আমরা ডিনার করতে যাবো। বল। ঘটনা হচ্ছে এরকম, একটা ছেলে গ্রাম থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এবং ছেলেটা অত্যন্ত ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি শার্প, পড়াশোনা ছাড়া কিছুই বুঝে না, কিন্তু গ্রামের দীনতাটা তার গায়ে লেগে আছে। অত ঐশ্বর্য নেই, দামি কাপড়ও পরা নেই, ভালো স্যান্ডেলও নেই, ভালো প্যান্টও নেই। ওই একটা প্যান্ট, একটা শার্ট অথবা একটা গেঞ্জি আর একজোড়া স্যান্ডেল, ওটা পরেই ক্লাসে আসতো। শার্ট এবং গেঞ্জির দুটার মধ্যেই শুধু বিবেচনার বিষয় ছিল কখন কোনটাকে নেবে। এই করেই সে ক্লাস করত, কিন্তু ক্লাসে সর্বসময়ই সেকেন্ড বেঞ্চটাতে বসতো। ভালো পড়াশোনা করতো এবং ক্লাসের প্রতিটা নোট সে চমৎকার করে লিখতো, এবং সবাই জানতো। এবং স্যারও তাকে আস্তে আস্তে স্যারদের সুনজরে চলে আসলো। ভালো কথা, এর মধ্যে একটা বিত্তশালী একটা মেয়ে, দেখতে বড় সুন্দর। সে মেয়েটা খুব একটা পড়াশোনা করতো না, ছেলেটার সঙ্গে একটু কথাবার্তা হয়, কেমন আছো। ছেলেটাও কেমন জানি একটু মেয়েটার প্রতি একটু আকৃষ্ট হয়, ভালোবাসতে চেষ্টা করে, পছন্দ করে, কিন্তু মুখে প্রকাশ করে না। মেয়েটা এই ছেলেটাকে সাথে থেকে থেকে এবং প্রচন্ড নিবিড়ভাবেই থেকেছে, বন্ধুসুলভভাবে। কিন্তু ছেলেটা কিন্তু মেয়েটাকে পছন্দ করে, কিন্তু কখনো প্রকাশ করেনি। মেয়েটা কিন্তু একটু একটু বুঝতো, কিন্তু না বোঝার ভান করত। কি করত? শুধু তার কাছে নোট নেওয়া, তার কাছে পড়া এবং পরীক্ষা ভালো করা। এই করে করে অনার্স পরীক্ষাও পাস করলো। মেয়েটা সেকেন্ড ক্লাস পেল, ছেলেটা অনেক ভালো রেজাল্টই করলো, ফার্স্ট ক্লাসও পেয়ে গেল। যাই হোক, কিন্তু ওই যে দীনতার ছাপ, বাবা খুব একটা স্বচ্ছ ছিল না, গ্রামের ছেলে, যেটুকু আসতো সেটুকু দিয়েই সে তার বহুত কষ্ট করে তার জীবনটা চালাতো। এটা আবার অনেকেই জানতো। মহসিন হলে থাকতো, ঠিক আছে, ভালো কথা, মহসিন হলে থাকে, মোটামুটি সবাই তাকে অ্যাটলিস্ট স্নেহ করে। সেটা অসম্ভব ভদ্র, নম্র, ভদ্র, ভালো ছেলে। মাস্টার্স পার হয়ে গেল, মাস্টার্স পরীক্ষা হয়ে গেল। ছেলেটা ভাবলো পরীক্ষা তো শেষ হয়ে যাবে, মেয়েটাকে পড়াচ্ছে, শেষ পরীক্ষা দিন ছেলেটা ভাবলো যে এখন আমি বলি আমি তোমাকে ভালোবাসি, কেন এরপরে দেখা নাও হতে পারে। ছেলেটা খুব সাহসের সহিত মেয়েটাকে একদিন বলে বসলো, শোনো, আমাদের পরীক্ষার পর তো দেখা হবে না, শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আই লাভ ইউ। মেয়েটা খুব অবাক হয়ে ছেলেটা গায়ের উপরে হাত রাখলো, হাত রেখে বলল, তুমি আমাকে ভালোবাসো? কিন্তু শোনো, তোমার স্টেটাস আর আমার স্টেটাস কি সেম? তোমার সাথে তো আমার কোনো মেল হবে না, কারণ তুমি নিতান্ত একজন গ্রামের ছেলে আর আমি শহরের মেয়ে। তুমি একটা গরিবের ছেলে, আমি একটা ধনীর মেয়ে। কি করি তোমার সাথে আমার সম্পর্ক হবে বলো? দেখো, দুটো জায়গায় কিন্তু আমাদের ব্যবধান রয়ে গেছে। সে কারণেই আমি তোমাকে প্রত্যাখ্যান করছি না,
কিন্তু আমি তোমার এই কথাটাকে গ্রহণ করছি না। আর শোনো, তুমি হয়তো জানো না, আমার ক্লাসের আমি কিন্তু ইকবালকে ভালোবাসি। হয়তো তুমি বুঝতে পারোনি। ইকবাল এবং আমরা দুজনে কিন্তু একই স্ট্যাটাসের, সেম স্ট্যাটাসের। তুমি কিন্তু আমাদের স্ট্যাটাসের না। সে কারণেই আমি ইকবালকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। ছেলের একটু মনক্ষুণ্ণ হলো, কষ্ট পেল, কোনো প্রত্যুত্তর দিল না, শুধু বলল আচ্ছা ঠিক আছে। বছর যেতে না যেতেই ইকবালের সাথে তার বিয়ে হয়ে গেল মেয়েটার। এবং ক্লাসের অনেকেই সেটা জানতো, দে লাভড ইচ আদার। এবং এইটাও ক্লাসের অনেকে জানতো যে মেয়েটা কিন্তু এই ছেলেটাকে, এই গ্রামের ছেলেটাকে ব্যবহার করছে। তবে কেউ কিছু বলতো না। যাই হোক, ওদের বিয়ে হলো, ভালো হলো, বিয়ে হলো, ওদের ঘরে সন্তান এলো। এবং সন্তানটা ওর একটু দেরি করে নিয়েছিল। আই থিঙ্ক 3 থেকে 4 বছর পর তাদের ঘরে সন্তান এলো। ছেলেটা একটা ভালো চাকরি করে, একটা কর্পোরেট চাকরি করে। দুজনে ভালোই আছে, সবাই জানে ভালো আছে। একসময় ছেলেটা ট্রান্সফার হয়ে গেল চিটাগংয়ে, ফ্যামিলি ট্রান্সফার হলো চিটাগংয়ে। চিটাগংয়ের ছেলেটা যে কর্পোরেটে কাজ করতে করতেই আরেকটা মেয়ের প্রতি ইনক্লাইন্ড হয়ে গেল, জানাজানি হয়ে গেল। অবস্থা খুবই খারাপ। সংসারে কিন্তু প্রচণ্ডভাবে একটা ঝড় বয়ে গেল। আস্তে আস্তে ওরা দুজন মিলে কথা বলতে বলতেই একসময় ওরা সিদ্ধান্তে উপনীত হলো দে ওয়ান্ট টু ডিভোর্স। তাদের একটা বাচ্চা আছে, একটা ছেলে, 2.5 বছর হবে অথবা 3 বছর ছুঁয়ে ছুঁয়ে। ওদের সিদ্ধান্ত একটাই, যেটা কোর্টে যে ডিভোর্স করে দেবে। একজন উকিলকেও ধরলেন, উকিল সাহেব নিয়ে গেলেন ওদেরকে দুজনে। They made up a mind. Yes, they're going to divorce today. তারা ওখানে গেলেন, কোর্টে গেলেন, দেখলেন জজ সাহেব আসবেন। ওরা দুইজন কোর্টে দাঁড়িয়ে আছে। যে কোর্টে ওদেরকে নেওয়া হয়েছে, জজ সাহেব তখন আসেনি। সবাই জজকে নিয়েই, বিচারককে নিয়েই আলাপ আলোচনা করছে। অসম্ভব ভালো মানুষ, অসাধারণ মানুষ, বড় নেকি মানুষ, অনেক পবিত্র মানুষ। মানুষ এরকম হয় ভাবাই যায় না। সবার মধ্যে এই ধরনের এক উকিল আরেক উকিলের সাথে কথা বলে। ওরা কিন্তু শুনছে যে এই জজকে নিয়ে, ওই বিচারককে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং সবাই পঞ্চমুখ। এরও কিন্তু উদ্গ্রীব হয়ে গেল, দেখি তো লোকটাকে। কিছুক্ষণ পর চিৎকার হলো, হাকিম হুজুর উপস্থিত হচ্ছে। সবাই দাঁড়িয়ে গেলেন, ওখানে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেলেন। জজ সাহেব ঢুকলেন, বসলেন চেয়ারে। মেয়েটা অবাক এবং ছেলেটা অবাক। তাকিয়ে দেখে ওই সেই গ্রামের ছেলে। মেয়েটা অবাক হয়ে যায়। আমি যাকে স্ট্যাটাসের কথা বলেছিলাম, তার স্ট্যাটাস এখন সবার চেয়ে ঊর্ধ্বে। সবাই তাকে নিয়ে পঞ্চমুখ, আর আমি তাকে স্ট্যাটাস নিয়ে গর্ব করেছিলাম। জজ তখনও তাকাননি, ফাইলিংগুলো দেখছেন। হঠাৎ করে ওদের কেসের নাম্বারটা দিয়ে দুজনের নাম ডাকলেন। ওরা দুজন সামনে আসলেন এবং বললেন, স্যার, এটা ডিভোর্স ফাইল। জজ একটু চোখটাকে একটু কুচকিয়ে, মানে অত্যন্ত অতৃপ্তি সহকারে একটু ওদের দিকে তাকালেন। তাকে জজ চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, তোমরা? উকিল উপস্থাপন করলেন কেস।
জজ সাহেব শুনলেন, শুনে বারবার মেয়েটার দিকে একবার তাকাচ্ছে, ছেলেটার দিকে তাকাচ্ছে। পরে বললেন, আমি এই কেসটাকে মিররিং করব বলে কেসটাকে উনি ক্লোজ করে দিলেন। বললেন, উনি সামনে যারা সহযোগী থাকে বললেন যে আমাকে কোর্টের পরে আমার রুমে উনি দেখে নিয়ে যাবে, আমি তাদের মিররিং করব। জজ সাহেব চলে গেলেন তার নিজ খাস কামরায়। আধা ঘন্টা পর তারা দুজনকে ডাকলেন। ওরা দুজনে ঘরে ঢুকলেন, দেখলেন টেবিলের উপরে প্রচুর খাবার, ফল দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া, ড্রিঙ্কস দেওয়া, স্যান্ডউইচ, মিষ্টি সবই দেওয়া। মেয়েটা ঢুকলেন, বলল, বসো বসো। দুজনকে বসতে বললেন। তুমিটা বললেন ওই অধিকার, ইউনিভার্সিটির অধিকার। ওরা বসলো। জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা? মেয়েটা কোনো উত্তর দিল না। ছেলেটা বলল, খুব একটা ভালো নেই। সেই কারণে তো আজকে এখানে এই কোর্টে আসা। নাও খাও, তোমরা কিন্তু ঘামছো, খাও। তো মেয়েটা একেবারেই খেতে যাচ্ছে না। ছেলেটা পরে ইনসিস্ট করলো, খাও, আমি খাবার এনেছি তোমাদের জন্য। বলে, তোমরা এত ভালোবাসলে, ভালোবাসার কি এই রূপ? মেয়েটা কোনো কথা বলছে না। ছেলেটা একটু মলিন চোখে জজের দিকে তাকিয়ে আছে। ভালোই যদি বাসলে তোমরা, তাহলে বিচ্ছেদ কেন? ছেলেটা বলল, অনেক কথা আছে। মেয়েটা বলল, কথা? কি কথা আছে বলো, যদি বলতে হয় ওর কাছে বলো। জজ হেসে দিয়ে বলল, নিশ্চয়ই অনেক অভিযোগের ঝুড়ি নিয়ে দুজন দুই প্রান্তে বসে আছো এবং আমাকে ওই ঝুড়ি থেকে একটা একটা করে অভিযোগ তুলে ধরবে। মেয়েটা বলল, না, আমার ঝুড়িটা খুব ভারী না। ওর ঝুড়ি হয়তো ভারী হলেও হতে পারে, আমি জানি না। জজ বলল, যাই হোক, আমি তোমাদের কেসটা আজকে লড়ব না। আজকে আমি আমার অনেক বছর পরে আমার ক্লাসমেটদেরকে পেয়েছি, আমি ওটাকে আজকে উপভোগ করব। এরপরে নেক্সট ডেতে তোমাদের কেসটাকে আমি সমাধান করে দেব। শোনো, আজকে যেহেতু ডিভোর্স হলো না, ইউ স্টে টুগেদার এবং দুজনেই ভালো থেকো। আর শোনো, আমি চিটাগাংয়ে কিন্তু পোস্টিং হয়েছে আজকে প্রায় 1.5 বছর। তোমরা এসেছো কবে? মেয়েটা বলল, 8 মাস। ও, 8 মাসেই তোমাদের কি এই ডিভোর্স হওয়ার কথা কি আগে থেকেই ছিল? তোমরা তো ঢাকায় ছিলে, তাই না? হ্যাঁ। ঢাকার থেকেই প্রস্তুতি নিয়ে? না না। মেয়েটা কথাটা কেড়ে নিয়ে বলল, না, এখানে আসার পর 3 মাসের মাথায় আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছিল। জজ বলে, ঠিক আছে, আমি আজকে শুনতে চাই না, কারণ আমি আজকে কেস নিয়ে বেশি লড়বো না, আমি নেক্সট ডেতেই শেষ করে দেব। ভালো লাগলো। কোথায় উঠেছ? পাথরগাছা। ওকে, ভেরি গুড। শোনো, আজকে মনে হয় সোমবার। ছেলেটা বলে, হ্যাঁ, বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে তোমরা আসবে এবং উইল হ্যাভ ডিনার টুগেদার। মেয়েটা বললো যে আমি আসতে চাই না। ছেলে বলল, কেন? এখন কি আমাকে ওই গ্রামের ছেলে বলেই কি তাড়িয়ে দেবে? মেয়েটা চমকে উঠল। না না, তাহলে বলছো যে? ছেলে হেসে বলল, জজ হেসে বলল, আমি কিন্তু এখন অনেকটা শহরে হয়েছি, গ্রামে না নেই। মেয়েটা বলে, তুমি কার সঙ্গে থাকো? বলে, বাসায় আসলেই তো দেখতে পাবে। এটা নাই বললাম, আসো। ছেলেটাকে বললো, তোমরা আসবে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো,
আর শোনো, তোমাদের তো ছেলেই তো, তাই না? মেয়েটা বললো হ্যাঁ। আমার বাবাটাকে কিন্তু আনতে একেবারেই ভুলবে না। ঠিক আছে, বৃহস্পতিবার আমাদের আবার দেখা হবে আমার বাসায়। মেয়েটা আস্তে করে উঠে দাঁড়ালো, ছেলেটা দাঁড়ালো, দুজনে চলে গেল। বৃহস্পতিবার রাতে ওরা দুজনে আসলো, ছোট বাচ্চাটা আসলো। বাচ্চাটা বড় টট্টরে, এত সুন্দর, এত চমৎকার, যেমনি তার গায়ের রং এমনি তার মেধা, মানে বোঝাই যাচ্ছে। পটপট পটপট জজকে বলছে, তুমি আমার কি হও? জজ বলছে, আমি তোমার মামা হই। ও, তুমি আমার মামা হও? জজ বলল অমনি হাতটা বাড়িয়ে দিল। জজকে হাতটা বাড়িয়ে দেবে বলল, আমার আঙুল ধরো, তুমি তো আমার মামা। জজে আঙুল ধরলো, ড্রয়িং রুমে গেল, খুটখুটে দিয়ে ঘুরে ওদিকে ঘুরে ওদিকে ঘুরে। কি ফুটফুটে একটা ছেলে, অসাধারণ একটা ছেলে। এর মধ্যে জজের মা ঘরে ঢুকলেন। জজ সাহেব তাদের সাথে মার পরিচয় করে দিলেন। মা এসে মেয়েটার পাশে বসলো, গায়ে হাত রাখলো। মা, তুমি কেমন আছো? ও কিন্তু আমাকে তোমার ব্যাপারে বলেছে। আর বাবা, তুমি কেমন আছো? সেটা বললো। খালাম্মা, আমি ভালো আছি। মেয়েটাকে খুব আদর করছে। কি লক্ষ্মী গো, কি লক্ষ্মী মা, খুব স্নেহ করছে, মায়া করছে। আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। মেয়েটা বললো, খালাম্মা আপনি ব্যস্ত হবেন না তো? না মা, আমি সব করে রেখেছি। আর শুনো, ও কি করে জানো? আমার হাতে ছাড়া কোনো কিছু খাবে না। ও কাজে মেয়ে দিয়ে করলে সে খুব মনক্ষুণ্ণ হয়। আমি নিয়ে আসছি। বসে দুজনে কথা বলছে, ওরা সবাই কথা বলছে, একটু ইউনিভার্সিটি লাইফের স্মৃতিচারণ করছে। তখন বলল, মায়ের ভিতর গেলে চাটা নিয়ে এসে ড্রয়িং রুমে চাটা দিলেন। সেটা বলছে, মা ইচ্ছা করলে কিন্তু ডাইনিংয়ে দিতে। না বাবা, তোমরা এখানেই বসো, ডাইনিং আমার একটু জায়গা লাগবে, ব্যস্ততা আছে, ওখানে যাওয়া হবে না, এখানেই তোমরা চা খাও। ছেলেটা চাটা মেয়েটাকে দিতে গেল। মেয়েটা উঠে নিজে চা বানিয়ে সবাইকে দিল, ইভেন তার হাজব্যান্ডকেও দিল। হাজব্যান্ডকে যখন চাটা দিচ্ছে, মেয়েটার মাথাটা নিচের দিকে, হাজব্যান্ডের চোখটা মেয়েটার দিকে। মনে হলো অনেকদিন পর মনে হয় ছেলেটা ওয়াইফের কাছ থেকে চাটা পেল। সবাই চা খেলো। তখন জজ আস্তে আস্তে কথা উঠালো, কেন ডিভোর্স করবে? যেখানে বন্ধন করেছ সেখানে ভাঙ্গন কেন? ছেলেটা কোনো উত্তর দিতে পারছে না। জজ মেয়েটা দিকে তাকালো। মেয়েটা বললো, দেখো আমি দুর্ভাগা, আমার চেয়ে ভালো মেয়ে পেয়েছে ও। তোমার চেয়ে ভালো মেয়ে পেয়েছে মানে কি? তোমরা বিবাহিত না? হ্যাঁ, বিবাহিত তো অবশ্যই। তারপরেও ছেলেরা তো নদীর এপার থেকে ওপারে দেখতে পায়। নদীর এপার থেকে কিন্তু ওপারে যদি কেউ থাকে তাকে দেখতে পায়, ওটাই মনে সবচেয়ে বেশি সুন্দর হয়। জজ বুঝে গেলেন, ছেলেটার দিকে তাকালেন, কিছুই বললেন না, হাসলেন, চা খেলেন, অন্য গল্প করছে, মাঝে মাঝে একটু জিজ্ঞেস করছে। এর ভিতরেই অনেকক্ষণ সময় পার হয়ে গেল। মার ডাক আসলো, বাবা তোমাদের খাবার দিয়েছে। সবাইকে নিয়ে জজ সাহেব খেতে গেলেন। যে দেখলেন মা বেশ বয়স্ক, কিন্তু বাট শক্ত মা, কিন্তু স্ট্রং ওম্যান। কোরমা, পোলাও, টিকিয়া, রেজালা সব করেছে, টেবিল ভরে খাবার, সুন্দর করে পরিপাটি করে খাবার দিলেন। মেয়েটা একটু অপ্রস্তুত হয়ে গেলেন। চমৎকার করে খাবার দাওয়া পরিবেশন করা হলো। মা নিজে হাতে সবাইকে তুলে তুলে খাওয়ালেন, উঠিয়ে দিলেন। ছেলেটা মাঝে মাঝে বলতো, জজ সাহেব বলছে তুমি একটু রোস্টটা নাও, রোস্টটা নিজে উঠিয়ে দিলেন। মেয়েটা জজের দিকে তাকালেন। জজ একটু মুচকি হেসে আরেকটা রোস্ট নিয়ে ছেলেটাকে দিলেন। ছেলেটা বললো, না লাগবে না, আমি নিয়ে নেবো। না ঠিক আছে, নাও নাও। দুজনে খেলেন, কিন্তু মেয়েটার খাওয়া আর যাচ্ছে না, শুধু হাতাচ্ছে আর হাতাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেল। বাচ্চাটাকে জজের মা নিজে কোলে করে বসিয়ে
কোলে নিয়ে খাওয়ালো। আর বাচ্চাটা বারবার বলছে, তুমি আমার কি হও? আমি তোমার দাদু, নানু, আমি তোমার নানু হই। ও তোমার নানু হও? খুব খাতির হয়ে গেল। বাচ্চাটা সবার সাথে মিশতে পারে। জজের মা বাচ্চাটাকে খাইয়ে দিলেন। এর ভিতরেই জজ সাহেব একটু ইচ্ছা করেই 2 সিটার যেটা আছে সোফার, ওই 2 সিটারটা ছেড়ে দিয়ে মেয়েটাকে বসালেন 2 সিটারে। যখন ছেলেটা হাত দিয়ে আসলেন, বললেন, তুমি কি একটু মেহরবানি করে ওই চেয়ারে বসবে, ওইখানে বসবে, 2 সিটারে বসবে? ছেলে বলে, না আমি এখানে বসি। বলে, না তুমি ওখানে বসো, এখানে মা এসে বসবে। ইচ্ছা করেই ছেলেটাকে ওখানে বসিয়ে দিলেন। তবে দুজন পাশাপাশি, মাঝখানে একটু জায়গা আছে। হঠাৎ করে বাচ্চাটা, নানু তাকে খাইয়ে দিল, মানে জজের মা খাইয়ে দিলেন, মুখটা মুছিয়ে দিলেন। বাচ্চাটা লাফাতে লাফাতে এসে বাবা এবং মার ওই মাঝখানে বসে পড়ল। জজ সাহেব বললেন, আমি কি একটা ছবি তুলতে পারি? মেয়েটা আপত্তি করতে যায়, কেন যেন আপত্তি করলো না। জজ সাহেব তার মোবাইলটাতে চট করে একটা ছবি উঠালেন। ছেলেটা বলল, মামা তুমি আমার ছবি উঠিয়েছ? হ্যাঁ, তোমার একটা ছবি উঠেছি, আমি দেখবো। দেখবে তো অবশ্যই। তুমি শোনো, তুমি একটু বাবা মাকে গলায় জড়িয়ে ধরে চল আমরা একটা ছবি তুলি। বাচ্চাটা লাফ দিয়ে উপরে উঠে গেল, দাঁড়িয়ে মা এবং বাবার দুজনের গলার উপরে হাত রাখলো। আর জজ সাহেব এখন সুযোগটা ওই সুযোগের জন্য ছিল, চার 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 করে বেশ কটা ছবি উঠে ফেললেন। বাচ্চারা নেমে এসে, মামা দেখি, মামা দেখি, মামা দেখি, সব ছবি দেখলো। ওই তো আমি আছি, ওইখানে আমি আছি, ওই তো আমি আছি, ওই তো আমি আছি, ওই তো বাবা, ওই তো মা, ওই যে বাবা ও মা, আমি বাবা মা। জজের পাশে দাঁড়াও, এরকম আকুতি মিনতি করছে, খুশি, বাবা মা, বাবা মা। জজ সাহেব বললেন, দেখেছ তোমার সন্তান তোমাদেরকে কত ভালোবাসে? জজ সাহেব একসময় মাকে বলে, মা তুমি ওকে একটু নিয়ে যাবে তোমার রুমে, তোমার রুমে নিয়ে ওকে টিভি দেখান, কার্টুন দেখিয়ে দাও। মা বলে, হ্যাঁ জানো বেটা, আসো। ও বাচ্চা সুন্দর দৌড়তে দৌড়তে চলে গেল। জজ সাহেব আস্তে করে মোবাইলটা উঠালেন, উঠিয়ে সবচেয়ে যে সুন্দর ছবিটা ছিল সন্তান এবং তারা দুজন, বাচ্চাটা হাসি, ওরাও হাসি, ওরা দুজন হাসছিলেন, ওই ছবিটা সামনে তুলে বললেন, এই ছবির মধ্যে তোমরা কি বলতে পারো বন্ধনটা কি? ওরা কিন্তু স্তব্ধ হয়ে গেলেন। একজন মনীষী বলেছিল, ম্যারেজ উইদাউট এ চাইল্ড ইজ নট এ ম্যারেজ। কোনো বিবাহ বন্ধন না যেখানে কোনো সন্তানের আবির্ভাব ঘটে না। তুমি কি দেখেছো তোমাদের বন্ধনটা কোথায়? এই বন্ধনটা হচ্ছে তোমার ওই সন্তান। ওই সন্তান কিন্তু তোমাদের বন্ধনটা সৃষ্টি করে দিয়েছে। এবং দেখেছো যখন এই সন্তানটা, তোমাদের সন্তান তোমাদের দুজনকে একসাথে পায়, তার উচ্ছ্বাসের কোনো কমতি নেই। দেখো তার উচ্ছ্বাস, দেখো তার উচ্ছ্বাস। এর মাঝেই কখন যে জজ সাহেব ওই বাচ্চার একা একটা ছবি উঠিয়ে রেখেছিলেন কেউ বলতে পারে না। তোমরা এই এত চমৎকার সম্পর্কটা থেকে উনি আস্তে করে ওরা দুজনে যে ছবিটা ছিল, যেটা মলিন দুটা চেহারা প্রথম উঠিয়েছিল, সেই ছবিটাকে সামনে টেনে ধরলো। দেখো জীবনের সবচেয়ে সুখ ছিল তোমার এই ছবিটায়, যেখানে তোমার সন্তান সাথে। আর এই ছবিটা হচ্ছে দুজনেই জীবনের ক্লান্তি লগ্নে। তোমরা এই দুজনের কোনো অস্তিত্ব, তোমাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। তোমরা দুজনে কিন্তু যে বন্ধন ছিল, বন্ধন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছ। ছেলেটাকে দিকে তাকিয়ে বলল, তোমার সাহস হয় কি করে? কি করে সাহস হয়? তুমি যে কাজটা করছো এটা কি সঠিক করছো? তুমি দুজনকে ভালোবেসেছিলে, ভালোবাসার মধ্যে বন্ধনটাকে আরো আরো দৃঢ় করে দিল তোমার এই ফুটফুটে সন্তান।
আজকে তুমি ডিভোর্স নিতে চাও, তুমি আরেকজনের জন্য ঝাঁপিয়ে পড়েছ, ওটা কিন্তু মেয়ে। তবে তোমাকে একটা কথা বলি, ছেলেটাকে বলছে, ওই মেয়েটা কিন্তু আসবে, এ কিন্তু তোমার সৃষ্টির বউ, ওটা কিন্তু আসবে সেকেন্ড ওয়াইফ। কতটা ভালো হবে আমি জানি না। আজকে তুমি হয়তো মোহতে ওখানে যাচ্ছ, কিন্তু এই ওয়াইফ জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্য থাকবে। আর ওটা হবে আজকে আছে, কালকে নাও থাকতে পারে। বাচ্চার ছবিটা তুলে বলল, এই বাচ্চা তোমরা দুজনেই সরে গেলে, তার কাছ থেকে তুমি নিজেকে সরিয়ে নিলে, বাচ্চাটা এতিম হয়ে গেল। তোমরা দুজনেই কিন্তু জীবন্ত মানুষ, পৃথিবীতে বেঁচে আছো। ছেলেটা দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা অন্যদেরকে যখন দেখবে, তার বন্ধুদের বাবা মা একসাথে তাদেরকে স্কুলে নিয়ে এসছে, আর তোমার সন্তান তোমাকে কাছে পাবে না। তার কষ্ট, তার দুঃখ, তার মানসিকতা পর্যন্ত বদলে যেতে পারে, এবং তার জন্য তুমি দায়ী। ছেলেটাকে জীবন্ত অবস্থায়, তুমি জীবিত অবস্থা থেকে ছেলেটাকে তুমি এতিম করে দিলে, কিসের জন্য? একটা লোভ, লালসা, নোংরামি, সেটা দিয়ে। বলো, এ বাচ্চাটা কি তোমার জানের জান না? বলো, সত্য করে বলো। ছেলে বললো, হ্যাঁ। তাহলে যাকে তুমি জানে জান বলছো, আমি দেখেছি কতবার সে দৌড়ে এসে তোমার কোলে উঠছে, আর তুমি যখন তাকে জড়িয়ে ধরছো, বুকে এইভাবে জড়িয়ে জড়িয়ে ধরছো, বুক থেকে নামাবে কি করে? কতটা নিশ্চয় হলো একটা বাপ তার সন্তানকে ছেড়ে আরেকটা মেয়ের পিছনে ছুটবে? জানো হিন্দু ধর্মে কি হয়? বাবা যখন মারা যায়, তখন বড় ছেলে কিন্তু বাবার মুখে কিন্তু আগুন দেয়। একবার কি চিন্তা করেছো? শোনো, একটা জিনিস তোমাকে বলি, ইকবাল, তোমাকে আমি একটা কথা বলি, জীবনে কতদিন বাঁচবে ভাই? বিকজ কতদিন বাঁচবে এটা কিন্তু বলা যাবে না। তুমি আরো 50 বছর বাঁচতে পারো, আবার 5 দিন পরে তোর মৃত্যু হতে পারে। জীবনে কলঙ্ক নিয়ে মৃত্যুর মধ্যে কোনো আনন্দ নেই। তুমি জানো আজকে তুমি হয়তো মোহতে ছেড়ে দেবে, কিন্তু কিছুদিন পর যখন মোহটা কেটে যাবে, তুমি অনুতপ্তে ভুগবে। এই অনুতপ্ত অনুশোচনায় তুমি তিলে 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 তুমি নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীতে অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু পেতে ইচ্ছা করে, কিন্তু পেতেই হবে এমন তো কোনো কথা নেই। তোমার যা আছে তাকে ভালোবাসতে শিখো, তাকে স্নেহ করতে শিখো, তাকে মায়া করতে শিখো। ওখানেই তুমি পৃথিবীর সব সুখ তুমি পাবে। হঠাৎ জজ তাকে দেখলো, মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটা বারবার চশমাটাকে উপরে উঠাচ্ছে আর হাত দিয়ে চোখে জলগুলো পড়ছে। ছেলেটা কিছুই বলতে পারছে না, সোজা জজের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা বলল, আমি জানি না আমি কি করছি, আমি জানি না আমি কি করছি। হ্যাঁ, জজ হেসে বলল, তুমি কিন্তু সাবালক, তুমি কিন্তু নাবালক না। তুমি সবই বুঝো, সবই জানো, বুঝেই করছো তুমি। কারণ কলঙ্কে তুমি নিজেকে কলঙ্কৃত করছো। এই কলঙ্ক তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, এই কলঙ্ক তুমি মুছতে পারবে না। তবে একটা জিনিস মনে রেখো, পরে যেটা করতে চাইছো ওটা তোমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত তোমার জীবনকে তছ নছ করে দেবে। আমি জজ সাহেব তো দেখতে দেখতে, আমি এই ধরনের কেস দেখতে দেখতে এখন অস্থির হয়ে গেছি, ভালো লাগে না। ভাই ইকবাল, তুমি আমার ক্লাসে ছেলে, তুমি আমার ক্লাসে ছেলে। ভালোবাসা তো শিশুর হাতের মোয়ানা, খেলে খেলাম, না খেলে ফেলে দিলাম, সেটা তো হওয়ার কথা না। একবার শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ,
আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি তোমার সন্তানটা নিয়ে একটু ভেবো, একটু সন্তানটাকে নিয়ে ভেবো যে তুমি কি জীবন্ত অবস্থায় যাকে তুমি বুকে জড়িয়ে ধরে বলছো আমার বাবা আমার জান, তাকে তুমি এতিম করে দেবে, তার জীবনে কোনো অস্তিত্ব থাকবে না। যখন মানুষ প্রশ্ন করে তোমার বাবা কই, তখন সন্তান একটা দীর্ঘশ্বাস ফেলে বলবে আমার বাবা অন্য মেয়ের কাছে চলে গেছে মাকে রেখে। বলার সাথে সাথে, কথাটা বলার সাথে সাথে মেয়েটা তার আঁচল ধরে হাও হাও করে কেঁদে উঠল। ইকবাল এক স্থির ভাবে জজের দিকে তাকিয়ে থাকলেন। এমনি মা এবং বাচ্চা দুইজনই ঢুকলেন। বাচ্চারা এসে মাকে জড়িয়ে বলছে তুমি কাঁদছো কেন, মামা তোমাকে বকুনি দিয়েছে? মেয়েটা তাহাতি মুছে না না, মামা তোমাকে বকুনি দেয়নি, মামা তো আদর করছে। বকুনি কে দিয়েছে? বাবা, বাবা তো সবসময় তোমাকে বকুনিই দেয়। বাবা তুমি কি মামা বাসায় এসে মাকে বকুনি দিচ্ছ? ইকবাল নিরুত্তর, কোন উত্তর মুখে নেই, চুপ করে তাকিয়ে থাকলেন। মা বাচ্চাটাকে টেনে বুকে নিলেন। একসময় ইকবাল বলল আমি বাসায় যাব। মেয়েটা বললো আমিও যাব। যাও, একসঙ্গে যাও। আমি তোমাদের একটা ডেট দিয়ে এসেছি, সামনের এই রোববারই, আজকে বৃহস্পতিবার, রোববার নাকি সোমবার তোমাদের ডেট দিয়ে এসেছি, যাও। তবে দুজনকে অনুরোধ করব, তোমরা দুজনেই শুধু সন্তানটা দিয়ে তাকিয়ে সিদ্ধান্তটা নেবে, এর বাইরে আমার কিছু করার নেই। একবার হন্তদন্ত হয়ে নেমে গেলেন। বাচ্চাটাও বাবার সাথে নামলেন। জজের মা বাচ্চাটাকে একটু এগিয়ে দিতে গেলেন। হঠাৎ করে ছেলেটাকে জিজ্ঞেস করে বসলেন, জজকে তুমি বিয়ে করনি? জজ একটু তাকালেন, তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজও আমার সঙ্গে কারো স্টেটাসে মেলে না, সে কারণেই বিয়েটা হচ্ছে না। যেদিন স্টেটাসে মিলবে সেদিন হয়তো করব। মেয়েটা বুঝতে পারলেন কোথা থেকে কথাটা কোথায় এসেছে। মেয়েটা খুব হদ্দধদ্দ হয়ে বেরিয়ে গেলেন। জজ সাহেব বললেন দেখা হবে কোর্টে। চলে গেল ওরা। পরের ডেটে ছেলেরা আসলেন, দুজনই আসলেন। ছেলেটা এসে বললেন, যখন কেসটা ডাকা হলো দুজনের সামনে এলো। জজ সাহেব বললেন আপনাদের সিদ্ধান্ত জানান। ছেলেটা জজে দিয়ে তাকিয়ে বললেন, স্যার আমরা দুজনকে আপনার রুমে গিয়ে কথা বলতে পারি, আমাদের সিদ্ধান্তটা আমরা বলতে পারি? জজ সাহেব হেসে দিয়ে বললেন কোনো আপত্তি নেই, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আমি কোর্ট ছেড়ে যখন আমি আমার নিচের রুমে যাব তখন আপনারা আসবেন। ছেলেটা বললেন কোনো অসুবিধা নেই। কোর্ট শেষ করে খাস কামরায় জজ গেলেন, ওরা দুজনই গেলেন। ছেলেটা দুজনেই বসলেন। জজ সাহেব তাকিয়ে বললেন আমি সিদ্ধান্তটা জানতে চাই। ছেলেটা যে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জজ সাহেব অবাক হয়ে গেলেন। ইকবাল তুই কাঁদছ কেন? টিস্যুটা বাড়িয়ে দিলেন। মেয়েটাও খাচ্ছে। জজ সাহেব টিস্যু বাড়িয়ে দিলেন, কিন্তু ছেলেটার টিস্যু বক্সে একটা টিস্যু উঠাচ্ছে না, চোখ দিয়ে পানি পড়ছে চপটপ করে, শুধু জজের দিকে তাকিয়ে আছে। জজ সাহেব আবার নিজেই টিস্যু হাতে নিয়ে বললেন টিস্যু নাও, মুছো। মেয়েটাকে দিয়ে বলে তুমি মুছো। বুঝলো বলো। ইকবাল বলছে তোমার বাসার থেকে আসার পর আমি আজকে পর্যন্ত এক ফোঁটা ঘুমাতে পারিনি। কেন?
আমি জানি না কেন আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না? আমার ঘুম আসে না। তোমার কথাগুলো বারবার আমার কানে বাজছে। আমি জীবন্ত অবস্থায় আমার ছেলেকে এতিম করে দেব, এই কথাটা থেকে যে আমি কোনোভাবেই বেরিয়ে আসতে পারছি না। আমি কোনোভাবেই পারছি না। আমি জীবনেই প্রচন্ড অন্যায় করেছি। আমি পাপ করেছি জানো। আমি পাপের প্রায়শ্চিত্ত চাই। আমি ডিভোর্স চাই না। কি চাও না? আমি ডিভোর্স চাই না। ও, তুমি ডিভোর্স চাও না? মেয়েটা দিয়ে তাকালো। মেয়েটা কোন উত্তরই দিলে না, কারণ সিদ্ধান্ত ছিল ছেলেটার। মেয়েটা চোখ দিয়ে পানি পড়ছে। জজ তাকে বললেন, এই সিদ্ধান্ত কি তোমার ক্ষণস্থায়ী? কিছুদিন পর তুমি কি আবারও নতুন করে জেগে উঠবে ডিভোর্সের? না। শোনো, তোমাকে আমরা ক্লাসে পেয়েছি, সাধারণ গ্রামের একটা ছেলে, কিন্তু তোমাকে বুঝতে পারিনি তুমি যে একজন দেবতা তুল্য। তুমি একজন দেবতা তুল্য মানুষ। আমরা তোমার বাইরের রূপে দেখে আমরা তোমাকে বিশ্লেষণ করেছি, ভেতরের রূপটা আমরা কখনোই বিশ্লেষণ করার মতো কোনো সামর্থ্য আমাদের ছিল না। তুমি যেভাবে আমার চোখটা খুলে দিলে, আমি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনই কোনোদিন কোশ্চিন কালেও আমি কোনো কলঙ্কিত মানুষ ওই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি আমার সন্তানের বাবা হয়েই বেঁচে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমি চাই তুমি যে কথাটা তুমি বলেছিলে যে হিন্দু ধর্মে তার ছেলেটা বাবার মুখে আগুন দেয়, আমার খাটিয়াটা আমার মাথার কাছে খাটিয়াটা ওই যেন ধরুক, সেটাই আমার প্রত্যাশা। তুমি আমাকে মুক্তি দিলে ভাই চিরজীবন থেকে। তুমি আমাকে কলঙ্ক থেকে মুক্তি দিলে। আমি আমার অপকর্মের জন্য যেভাবে বন্ধনটাকে টুকরো টুকরো করে ফেলেছিলাম, আমি সেটাকে আবার জড়িয়ে দিতে চাই তোমার সহানুভূতিতে। জজ সাহেব হাসছেন। মেয়েটার দিকে তাকালেন, চোখটা মুছো। মেয়েটা চোখ মুছলেন, একটু হাসলেন। জজ সাহেব বললেন, জানো, আজকে আমার মনটা ভীষণ খারাপ। মেয়েটা বলল, কেন? কিসের জন্য খারাপ? আমি আজকে একজনের ফাঁসির অর্ডার দিয়েছি। মনটা আমার ভীষণ খারাপ। ইকবাল, আমার এই মনটাকে ভালো করে দিলে তুমি। আসো ভাই, আমার বুকে আসো। ইকবালকে কাছে নিল। ইকবাল জজকে ধরে হাওমাও করে কেঁদে দিল। জজ ধরে রেখেছে, একবারের জন্য বলছে না তুমি কেঁদো না। অনেকক্ষণ পর ইকবালকে ছাড়লো। ইকবাল পুরো মুখ চোখের জলে ভেজা। মেয়েটাকে কাছে এনে বলল, ইকবাল, তুমি কি একটু জড়িয়ে ধরবে ওকে? ওর গায়ের উপরে হাত রেখে বলবে যে পাপটুকু আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ইকবাল ইতস্ত। মেয়েটাও কিন্তু ছেলেটার দিকে তাকালো। জজ সাহেব বললেন, ধরো ভাই, ভুল মানুষই করে এবং মানুষই কিন্তু শুধরে যায়। ইকবাল ধরতে গেল, মেয়েটা হাতটা নামিয়ে দিল। একটু অভিমান, একটু অভিযোগ। জজ সাহেব বললেন, তুমি এরকম করো না, মানুষই তো ভুল করে। ভুলের খেসারত তো সে দিল। আসো, কাছে আসো। মেয়েটা খুব ইতস্ত ইকবালের কাছে আসলো। ইকবাল তার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরলেন। জজ সাহেব বললেন, আমি কি একটা ছবি নিতে পারি? মেয়েটা খুব করুণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালেন, জজের দিকে তাকালেন। জজ সাহেব একটা ছবি উঠালেন, বললেন, এই ছবিটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। ভালো থাকো, আমি তোমার কেসটাকে ডিসমিস করে দিচ্ছি।
কেসটাকে উনি ডিসমিস করে দিলেন। ওরা চলে গেল। জজ সাহেব বলল, যদি কিছু মনে না করি একটা কথা বলবো। তো দুজনেই থাকলেন। বলো। সামনের শুক্রবারই আমি আমার মাকে নিয়ে একটু বাইরে যাব। আমাদের একটা খুব পরিচিত একটা বাগান বাড়ির মতো আছে আমাদের এক বন্ধু, তার এখানে যাব। তোমরা কি আসবে? মেয়েটা বলল, না তোমরা যাও। না, আমি চাইছি আমার মামাটাকে সাথে নিতে, সে কারণেই তোমাদেরকে আসতে বলা। এবার বললো, ঠিক আছে আসবো। তাহলে সামনের শুক্রবার একটু সকাল সকাল আমার বাসায় এসো, 8টা সাড়ে 8টা দরকার বলে আমার এখানে নাস্তা করে নেবে। ঠিক আছে। ছেলেটা চলে যাচ্ছে। মেয়েটা যাবার সময় বলল, অসংখ্য ধন্যবাদ। ছেলেটা তাকিয়ে বলল, এরকম ধন্যবাদ তো অনেক আগেও পেয়েছি। মেয়েটা চমকে বলল, কেমন? কেন? পরীক্ষা শেষে যখন ভালো রেজাল্ট করতে তখনও তো বলতে ধন্যবাদ। মেয়েটা একটু মুচকে হেসে দিয়ে বলল, ও সেটা বুঝি মনে রেখেছ? ছবিটা তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। ওরা ছবিটা পেল, খুলে দেখে নিচে লেখা, বন্ধন বন্ধনে। বন্ধন যদি কখনো ছুটে যায় তখন বলা হয় বন্ধনটা ছিঁড়ে গেছে। তোমাদের বন্ধনটাকে আমি জোড়া লাগিয়ে দিলাম, ওটা যেন আর কখনোই ছিঁড়ে না যায়। এটাই ছিল গল্পটা। আমি আপনাদেরকে এই গল্পটা শোনার পর কেন আজকে বলছি জানেন? আপনারা একটু নিজেদের বিবেকটাকে নাড়া দেবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, এবং নিজেকে যাচাই করবেন আপনার সন্তানদেরকে নিয়ে। আপনি মনে রাখবেন, আপনার দ্বারা আপনার সন্তানরা যেন কখনোই কুলুষিত না হয়। আপনার দ্বারা আপনার কর্মের জন্য আপনার সন্তান যেন কখনো দুঃখী না হয়। জীবনে কতদিন বাঁচবেন একবার জিজ্ঞেস করে দেখবেন। আর এগুলি থেকে বেঁচে আসার জন্য, জীবনে বন্ধনটা ধরে রাখার জন্য অভিযোগ থেকে বেরিয়ে আসুন। যদি কিছু বলতে হয় একজন একজনের প্রশংসা করুন, দেখবেন বন্ধন ওখানে আরো অটুট হবে, দৃঢ়তার সহিত বন্ধনটা রয়ে যাবে। জীবনে কিছু নেই ভাই, যে কোনো সময় কিন্তু আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু যাওয়ার সময় যেন নিজেকে অ্যানালিসিস করে বলতে পারেন, আমি একজন ভালো মানুষ হয়ে এসেছিলাম, ভালো মানুষ হয়ে চলে গেলাম। সন্তানরা আমাদের চোখের জল ফেলছে, ওটাই তো আপনার সার্থকতা। আল্লাহ হাফেজ।